অবশ্যই প্রাসঙ্গিক। শ্যামাপ্রসাদ, ভারতীয় জনতা পার্টি একদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় যতদিন না আসবে শ্যামাপ্রসাদ প্রাসঙ্গিক। ক্ষমতায় এলে তিনি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে যাবেন। কেন, তিনি কী ধরনের পশ্চিমবঙ্গ চেয়েছিলেন, কেন পশ্চিমবঙ্গ গঠন তিনি করেছিলেন, সেই পশ্চিমবঙ্গকে আমাদের ফিরিয়ে আনতে হবে। সেই জন্য শ্যামাপ্রসাদ প্রাসঙ্গিক। তার যে রাজনীতিতে তার যে ভ্যালিউস, তার যে অ্যাপ্রোচ, একদিকে তিনি খাঁটি বাঙালি, একেবারে পশ্চিমবঙ্গের স্বার্থে তিনি সরব, একেবারে বাঙালি, মানে টু দি পাওয়ার, টু দ্য লাস্ট গ্রেন যাকে বলে, বাঙালিয়ত্ব, বাঙালিয়ানা, বাঙালির সংস্কৃতি, বাঙালির রসবোধ, সবটা তিনি তার নিজের জীবনে, তার নিজের আচরণে, তার নিজের চিন্তাভাবনায়, তার নিজের কর্মকাণ্ডে তিনি সেটা ফুটিয়ে উঠেছিলেন। এবং তার জন্যে বাঙালি এবং পশ্চিমবঙ্গ, মানে তিনি একেবারে তার প্রাণ ছিল। কিন্তু অন্যদিকে তার ভিশনে, তার পরিকল্পনাতে ভারতবর্ষও ছিল। অর্থাৎ একটি আঞ্চলিক দৃষ্টি তার যেমন ছিল, তার একটি জাতীয় দৃষ্টিও ছিল। হি হ্যাড এ রিজনাল ভিশন অ্যাজ ওয়েল অ্যাজ এ ন্যাশনাল ভিশন। এবং তিনি জানতেন যে রিজনাল ভিশনটা আরও স্ট্রং হবে, ন্যাশনাল ভিশনটাকে সেটা সাপোর্ট করবে। এবং উভয় হচ্ছে পরিপূরক, যেটা আজকে পশ্চিমবঙ্গে হারিয়ে গেছে। এই আলাদা 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 করতে করতে পশ্চিমবঙ্গ মেন স্ট্রিম থেকে পশ্চিমবঙ্গকে সরিয়ে আনার একটি চক্রান্ত চলছে, একটি মানসিকতা। এই মানসিকতাকে সমর্থন করা যায় না, একটি বিচ্ছিন্নতাবাদের মানসিকতা। সেই জন্য আরও বেশি প্রাসঙ্গিক শ্যামাপ্রসাদ। এবং তার পশ্চিমবঙ্গ, তার স্বপ্নের পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। একদিকে একেবারে শিল্পর দিক থেকে এগিয়ে পশ্চিমবঙ্গ, শিক্ষার দিক থেকে এগিয়ে পশ্চিমবঙ্গ, পরিকাঠামোর দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট স্টেটস পশ্চিমবঙ্গ, আগামী দিনে প্রথম সারির রাজ্যে পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং এই ইস্টার্ন ইন্ডিয়ার যে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের বিকাশের যে যাত্রা, সেটা পশ্চিমবঙ্গ নেতৃত্ব দিচ্ছে। পশ্চিমবঙ্গ অ্যাজ এ গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া, পশ্চিমবঙ্গ অ্যাজ দি এন্ট্রি পয়েন্ট ফ্রম সাউথ ইস্ট এশিয়া। এই সব স্বপ্ন যেদিন আমরা পূরণ করতে পারবো, যতদিন না আমরা পূরণ করছি ততদিন শ্যামাপ্রসাদ প্রাসঙ্গিক থাকছে। দেখুন, সব প্রধানমন্ত্রী বিদেশে যান, জওহরলাল নেহরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকেও বেশি আরও বিদেশে যেতেন। এবং সেই সময় আমরা সবে স্বাধীন হয়েছি। যদি আমি তর্কের খাতিরে বলি, আমি এই তুচ্ছ তর্কের মধ্যে ঢুকি না। কেন, যে কোনো প্রধানমন্ত্রী, তার এটা দায়িত্ব, তার ডিউটি, তার কর্তব্য যে সে বিদেশে যাবে এবং ভারতকে সে প্রতিনিধিত্ব করবে। কিন্তু প্রশ্নটা হলো, বিদেশে গিয়ে পেল কি? জওহরলাল নেহরু ঘন ঘন বিদেশে যেতেন, পেলেন কি? 93,000 স্কোয়ার কিলোমিটার চায়না নিয়ে নিল এবং নন অ্যালাইন মুভমেন্ট কোনো কাজে এলো না। উল্টে আমেরিকাকে 62 লড়াইয়ে আমেরিকাকে, কেনেডিকে তাকে হাত পাততে হলো, বলতে হলো যে আমাকে যুদ্ধবিমান ইমিডিয়েট আমাকে ব্যাকআপ পাঠান, না হলে আই এম আনএবল টু হোল্ড আউট। জওহরলাল নেহরু গেছিলেন ইউনাইটেড নেশনসে, কি হলো? পাকিস্তান তো ফিরিয়ে দিল না, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সিজ ফায়ার হয়ে গেল, আমরা গিয়ে ফেরত আনতে পারলাম না। যাই হোক, এগুলো ইতিহাসের বিষয়। আমি বলছি যে এই যে বিরোধীরা, আপনি দেখবেন বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা বিদেশ যাওয়ার কোনো সুযোগ পায় না, ওই রোমে গিয়ে মাঝে মাঝে একটু রাস্তায় যেতে যেতে গান টান গায়ে করে। তারপরে বিনিয়োগের নামে, যেমন জ্যোতিবাবু যেতেন, সোমনাথবাবু যেতেন, কিছু বিশেষ হতো না, বিনিয়োগের নামে 10 দিন কাটিয়ে এলো ইউরোপে, একজন গিয়ে 1 মাস কাটিয়ে এলো বিনিয়োগের নামে। কিন্তু কি বিনিয়োগ এলো, কি ইনভেস্টমেন্ট হলো, কিছু বোঝা গেল না। কথাটা হচ্ছে, যে কোনো প্রধানমন্ত্রীকে বিদেশে যেতে হয়। ফারাকটা হচ্ছে এই প্রধানমন্ত্রী যখন বিদেশে যান, এবং আমরা নিজেরা গিয়ে যখন দেখি, আজকে ভারতবর্ষের পাসপোর্টের নাম, ভারতবর্ষ দেখলে, পাসপোর্টের কালার দেখলে বিদেশে একটা আলাদা প্রতিক্রিয়া হয়। ও মোদি গ্রেট লিডার, এ কথা যে আমি কত দেশে বিদেশে শুনেছি, সাধারণ মানুষের থেকে শুনেছি, ট্যাক্সি চালকের থেকে শুনেছি, কেউ আমাকে খুশি করার জন্য কথা বলছে তা না। মোদি গ্রেট লিডার। স্পেনে একজন কেউ আমাকে ধরে বলল, ইউ আর লাকি, ইউ হ্যাভ লিডার লাইক মোদি। কত দেশে আমি শুনেছি, জাপান থেকে, ভিয়েতনাম থেকে শুরু করে, ইন্দোনেশিয়া থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে, কত দেশে, ইউরোপের একাধিক দেশ, জার্মানি থেকে, ফ্রান্স থেকে, বেলজিয়াম থেকে, স্পেনে থেকে। এই প্রধানমন্ত্রী যতবার বিদেশ যাচ্ছেন, এক হলো যে বিদেশে পুরো ফ্যামিলি নিয়ে যান না, তার ফ্যামিলি নেই, শপিংয়েও যান না,
যেদিন শেষ করেন মিটিং সেদিনই প্লেনে উঠে রাত্রিরে প্লেনে চড়ে পরের দিন সকালে দেশে ফিরে আসেন। প্রত্যেকবার বিদেশে গেছেন, কিছু না কিছু তিনি দেশের স্বার্থে তিনি করে এসছেন এবং সাড়া ফেলেছেন। বিদেশি রাষ্ট্রনায়করা তাকে চায়, তার পরামর্শ নিতে চায়, তার সাথে কথাবার্তা বলতে চায়, তাদের নিজেদের সমস্যার সমাধান করার জন্য। একবারের জন্যে হয়নি তিনি কাউকে কোনো রিকোয়েস্ট করেছেন ভারতের স্বার্থে, তারা সেটাকে শোনেননি। তিনি যা বলেন অন্যান্য রাষ্ট্রনায়করা সেটা করে। নিউজ উইক, ইন্দিরার পর প্রথমবার নিউজ উইক একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ নরেন্দ্র মোদীর নিল, এত দশক পর। সেই আমেরিকা যারা মোদির বিরোধিতা করেছিল, বারবার করেছিল, এই বামপন্থীরা ইন্ধন জুগিয়েছিল, কংগ্রেস ইন্ধন জুগিয়েছিল, সেই আমেরিকার নিউজ উইক আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্টারভিউ নিচ্ছে এবং বলছেন যে হ্যাঁ, তার গণতন্ত্র, লোকতন্ত্র, গণতন্ত্র, ভারত সম্বন্ধে একটা একেবারে অন্যরকম চিন্তাভাবনা, যেটা আমাদের স্বীকার করতে হবে। এবং যেখানে যেখানে আমরা যাচ্ছি, যেখানে যেখানে তিনি যাচ্ছেন, তিনি ভারতের স্বার্থে ভারতের স্ট্যাম্প সেখানে সেখানে রেখে আসছেন, ভারতের ছাপ সেখানে রেখে আসছেন এবং ভারতের স্বার্থে তিনি অনেক কিছু উপলব্ধি করে সেখান থেকে আসছেন। কাতারে এই 8 জন নাবিককে তো প্রায় তারা তো মৃত্যুদণ্ড ঘোষণাই করে দিয়েছিল, তিনি ছাড়িয়ে নিয়ে এলেন। আজকে মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে তার এত জনপ্রিয়তা কেন? এই যে মোদির জুজু দেখায় মুসলমানদের পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রী, তা মধ্যপ্রাচ্যে যার দিকে ভারতবর্ষের বহু মুসলমান মধ্যপ্রাচ্যে গিয়ে কাজ করছে, সেই মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ প্রায় মোদিকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছে। কেন? এবং তারা এখানে বিনিয়োগ করতে চাইছে, তারা ইনভেস্ট করতে চাইছে, তারা বিজনেস করতে চাইছে ভারতের সাথে। মোদি যখন যেটা রিকোয়েস্ট করে তারা সেটাকে ফেলে না, তারা করে দেয়। তারা যা বলেন তিনি তখন সেটা করে দেন। এই ধরনের মিডল ইস্টে, ওয়েস্ট এশিয়ার যে ভারতের নীতি যেভাবে গত 10 বছরে আমরা শেপ হতে দেখেছি, ভারতের স্বাধীনতার পর কোনো প্রধানমন্ত্রী করেনি। এবং সেই জন্যে অনেক প্রধানমন্ত্রী গেছে, কিন্তু কেউ মোদির মতন বিদেশে গিয়ে এই ধরনের সাড়া কোনো প্রধানমন্ত্রী আমার তো মনে হয় না জওহরলাল নেহরুর পর ফেলেছে, এবং জওহরলাল নেহরুকেও ছাপিয়ে গেছেন।